বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে থিওরিটিক্যাল এই সেকশনের শেষ ক্লাস। আজকে মূলত আলোচনা করব তোমাদের সিলেবাসের লাস্টে যে দুইটা টপিক আছে, দুইটা সেকশন, এই দুইটা সেকশন নিয়ে আলোচনা করব। তো প্রথম সেকশনে আছে ইমেজ ইনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস। 6 নম্বর সেকশনে ইমেজ ইনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, এটাকে বাংলায় আমরা বলছি যে ইমেজের যে উন্নতিকরণ বা ইমেজ বিশ্লেষণ করার প্রক্রিয়াটা। তো এর ভেতরে আরো কয়েকটা সাব টপিক আছে। সাব টপিকের ভেতরে প্রথমে আছে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার, তারপরে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন অ্যান্ড ডেন্সিটি স্লাইসিং, তারপরে আছে স্পেশাল ফিল্টারিং অ্যান্ড এজ এনহ্যান্সমেন্ট, মাল্টি ইমেজ ম্যানিপুলেশন, অ্যাডিং, সাবস্ট্রাকশন অ্যান্ড ব্যান্ড রেশনিং। তো এই বিষয়গুলো তোমাদের 6 নম্বর সেকশনের 6 নম্বর সেকশনের যে মূল টপিক ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, এটার ভিতরে সাবসেকশন হিসেবে আছে। তো প্রত্যেকটা সাবসেকশনের বিষয়গুলো আগে একটু আলোচনা করি, তারপরে তোমাদের পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোর ভিত্তিতে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার এন্ড নন লিনিয়ার। তো বাংলায় যেটাকে আমরা বলছি যে লিনিয়ার, লিনিয়ার কি, এটা একটা রৈখিক রৈখিক ভাবে যে কৌশলগুলো আমরা রিমোট সেন্সিং এ প্রয়োগ করি, সেটা হচ্ছে লিনিয়ার। এমন একটি পদ্ধতি যা সরল রেখা বা রৈখিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে, লিনিয়ার কৌশল। এখানে পাশাপাশি দুইটা ইমেজ দেখে আমরা সহজেই বুঝতে পারি যে লিনিয়ার লিনিয়ার কেমন। ইমেজের থেকে হালকা একটু আমরা ধারণা পেয়ে থাকি। লিনিয়ার সাধারণত রৈখিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে। এই কৌশল ইনপুট এবং আউটপুটের মধ্যে সরাসরি একটা সমানুপাতিক সম্পর্ক থাকে, যার ফলে হয় লিনিয়ার কৌশল সহজে বিশ্লেষণ করা যায় এবং এটা প্রেডিক্টেবল হয়, যেমন লিনিয়ার রিগ্রেশন মডেল। অন্যদিকে নন লিনিয়ার কৌশল যেটা, সেটা হচ্ছে এমন একটা কৌশল যেটা একটা জটিল এবং সরল রেখা অনুসরণ করে না। এই ধরনের কৌশলে ইনপুট এবং আউটপুটের মধ্যে জটিল এবং পরিবর্তনশীল সম্পর্ক হতে পারে। নন লিনিয়ার কৌশল সাধারণত জটিল ডাটা সেট নিয়ে কাজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং যে সম্পর্কগুলো আমরা যেটা দেখি যে এটা খুব সরল না, এটা একটু জটিল আকার ধারণ করে। তো সংক্ষেপে লিনিয়ার কৌশল হলো সরল রেখা, সহজে বিশ্লেষণ করা যায় এবং ইনপুট এবং আউটপুটের মধ্যে সরাসরি সম্পর্ক থাকে। আর নন লিনিয়ার কৌশল যেটা, সেটাকে আমরা বলছি যে বক্ররেখা, জটিল বিশ্লেষণ, ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা জটিল সম্পর্ক স্থাপন করে। এই কৌশলগুলোর মধ্যে দুইটা সম্পর্কের ভেতরে যে পার্থক্য, এটা জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাগুলো সঠিক পদ্ধতি নির্বাচন করতে আমাদের সহায়তা করে। যখন আমরা রিমোট সেন্সিং ডাটা নিয়ে কাজ করব, তখন সহজে সঠিক পদ্ধতি নির্বাচন করতে আমাদের সহায়তা করবে। এরপরে দ্বিতীয় যে সাবসেকশন আছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আরেকটা পদ্ধতি ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যানালাইসিসের। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন হলো একটি গুরুত্বপূর্ণ ইমেজ প্রসেসিং কৌশল। এটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেজ প্রসেসিং কৌশল হিসাবে বলে থাকি। কারণ এখানে ইমেজের কন্ট্রাস্ট বা উজ্জ্বলতা উন্নীত করতে ব্যবহৃত হয়। এটি মূলত ইমেজের পিক্সেলের যে মানগুলি আছে সেগুলো সমানভাবে বিতরণ করে, ফলে ইমেজের উজ্জ্বলতা এবং কন্ট্রাস্ট বৃদ্ধি পায় এবং ভালোভাবে ডাটা ভিজুয়ালাইজ করা সম্ভব হয়, দৃশ্যমান হয়। হিস্টোগ্রাম অ্যানালাইসিসের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের কিভাবে কাজ করে। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন সাধারণত অনেকগুলো পদ্ধতিতে কাজ করে, তার ভিতরে 5টা পদ্ধতি আমি এখানে আইডেন্টিফাই করেছি হিস্টোগ্রাম। যেমন প্রথমে আছে যে হিস্টোগ্রাম কাউন্টিং। প্রথমে ইমেজের পিক্সেল মানগুলি হিস্টোগ্রাম তৈরি করা হয়। এটি ইমেজের বিভিন্ন তীব্রতার মানের একটা ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে। 2 নম্বর, নর্মালাইজেশন, বা যেটাকে বাংলায় বলা হয় স্বাভাবিকীকরণ। হিস্টোগ্রামকে স্বাভাবিকীকরণের করা হয় যাতে পিক্সেলের মানগুলি সমানভাবে বিতরণ করে, ফলে ইমেজের ভিতরে যে ডার্ক অংশ থাকে বা উজ্জ্বল এলাকাগুলো থাকে, সেই এলাকাগুলোর মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। 3 নম্বর যে পদ্ধতি, সেটাকে বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, বা সংক্ষেপে বলা হয় সিডিএফ। বাংলা যেটাকে আমরা বলছি যে সঞ্চিত বিতরণের কাজ, সিডিএফ গণনা করা। সঞ্চিত বিতরণের ফাংশন গণনা করা হয় যা হিস্টোগ্রামের প্রতিটি স্তরের জন্য মোট ফ্রিকোয়েন্সি প্রদান করে। 4 নম্বর যে পদ্ধতিটা আছে সেটাকে বলা হয় যে ডিটারমাইনিং নিউ পিক্সেল ভ্যালুস। নতুন পিক্সেলের যে মান নির্ধারণ করা হয়, সেটাকেই বলা হচ্ছে যে ডিটারমাইনিং নিউ পিক্সেল ভ্যালুস, নতুন পিক্সেলের মান নির্ধারণ। এর ভিত্তিতে নতুন পিক্সেলের মান নির্ধারণ করা হয়, যা মূলত ইমেজের উজ্জ্বলতা বা তীব্রতা যেটাই আমরা বলি, সেই মানগুলো নতুন ভাবে মানচিত্রায়ন করা সম্ভব হয়। এবং সর্বশেষ যে পয়েন্টটা আছে, যে পদ্ধতি, সেটাকে বলা হয় ক্রিয়েটিং নিউ ইমেজ। এর মাধ্যমে নতুন একটা ইমেজ তৈরি করা বা নতুন একটা চিত্র তৈরি করা, নতুন পিক্সেলের মান ব্যবহার করে একটি নতুন ইমেজ তৈরি করা হয়, যা
আহ, যে ইমেজের কন্ট্রাস্ট বা উজ্জ্বলতা বা স্পষ্টতা, উম, বিভিন্ন ধরনের ফিচারের স্পষ্টতা প্রদান করে। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ইকুয়ালাইজেশনের যে উপকারিতা, সেই উপকারিতা হচ্ছে ইমেজের ভিতরে ডার্ক বা উজ্জ্বল লেখাগুলোর মধ্যে বৈশিষ্ট্যগুলো আরো স্পষ্ট হয়ে যায়। ইমেজের বিশ্লেষণের ক্ষেত্রে সঠিক এবং কার্যকরী ইমেজ বিশ্লেষণের জন্য এই পদ্ধতিটা খুবই অপরিহার্য। বিশেষ করে আমরা রিমোট সেন্সিং এর বাইরেও মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার, ব্যাপক ব্যবহার আমরা সাধারণত দেখে থাকি। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে আছে ডেনসিটি স্লাইসিং। ডেনসিটি স্লাইসিং বা যেটাকে বাংলায় আমরা বলছি যে ঘনত্ব, ঘনত্ব যে স্লাইসিং করা, স্লাইসিং এর মাধ্যমে আমরা ইমেজের বিভিন্ন ইন্টেন্সিটি বা পরিসর গুলোকে আমরা বিভক্ত করতে পারি। এটি বিশেষভাবে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোর উন্নত দৃশ্যমানতায় সাধারণত ব্যবহৃত হয়, ভিজুয়ালাইজের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। এই পদ্ধতি রিমোট সেন্সিং এর সাথে এটাও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে বা আমরা প্রয়োগ দেখে থাকি। ডেনসিটি স্লাইসিং কিভাবে কাজ করে? ডেনসিটি স্লাইসিং তিনটা পদ্ধতি অনুসরণ করে। প্রথমত হচ্ছে ইমেজের ঘনত্ব বিশ্লেষণ করে বা ইমেজের যে ডেনসিটি, সেই ডেনসিটি গুলো অ্যানালাইসিস করে। প্রথমে ইমেজের পিক্সেলের মানগুলি বিশ্লেষণ করা হয় এবং তাদের ঘনত্বের ভিত্তিতে শ্রেণী শ্রেণীবদ্ধ করা হয়। 2 নম্বর যেটা করা হয় সেটা হচ্ছে স্লাইস তৈরি করা হয়। স্লাইস তৈরি, ইমেজের বিভিন্ন ঘনত্ব পরিসরের জন্য স্লাইস তৈরি করা হয় এবং প্রতিটি স্লাইসের একটি নির্দিষ্ট ঘনত্ব অনুসারে পিক্সেলগুলি অন্তর্ভুক্ত করা হয়। এবং আহ সর্বশেষ যে পদ্ধতি সেটাকে ভিজুয়ালাইজেশন বলা হয়। প্রতিটি স্লাইসকে সরি আলাদা করে প্রদর্শন করা হয়, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো সহজে চিহ্নিত করতে সহায়তা করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মেডিকেল সায়েন্সে বিভিন্ন ধরনের রোগ শনাক্তকরণের, যেমন টিউমার বা এই ধরনের যে রোগগুলো অস্বাভাবিক অবস্থা, সেগুলো চিহ্নিতকরণের ক্ষেত্রে ইমেজ স্লাইসিং ব্যবহার করা হয়। উপকারিতা বৈশিষ্ট্য শনাক্তকরণের ঘনত্ব স্লাইসিং এর নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো সহজে শনাক্ত করতে সহায়তা করে। এবং এটা ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে, বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং এ যে বিভিন্ন গবেষণা করে থাকি, পরিবেশগত গবেষণা, আহ তারপরে আরবানের বিভিন্ন ধরনের গবেষণা, সেগুলোর ক্ষেত্রে স্লাইসিং খুব ভালো কাজ করে থাকে। এটি সাধারণত জিওলজিক্যাল বিভিন্ন ডাটা কালেকশন এবং বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমরা দেখে থাকি। ডেন্সিটি স্লাইসিং একটি শক্তিশালী কৌশল যা ইমেজ বিশ্লেষণে কার্যকরীভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে যেখানে আহ, উম, স্পষ্টতা বা বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়। এরপরে এরপরে আছে স্পেশাল ফিল্টারিং অ্যান্ড এজ ইনহ্যান্সমেন্ট। স্পেশাল ফিল্টারিং বলতে যে আমরা ফিল্টার করা, স্পেশাল ফিল্টারিং, স্থানিক পর্যায়ে যে ফিল্টারিং করা হয় এবং ইমেজের এজ এনহ্যান্সমেন্ট। এজ এনহ্যান্সমেন্ট বলতে যে ইমেজের প্রান্তগুলোর আরো উন্নয়ন করার ক্ষেত্রে যেটা যে টেকনিক ব্যবহার করা হয়, সেটাই মূলত স্পেশাল ফিল্টারিং অ্যান্ড এজ এনহ্যান্সমেন্ট। পিক্সেলগুলির মানের উপর ভিত্তি করে এটা পরিবর্তিত হয়। এই প্রক্রিয়ায় সাধারণত একটি ফিল্টার ব্যবহার করা হয় যা একটি নির্দিষ্ট আকারের উইন্ডোতে কাজ করে। প্রধান ধরনের স্থানীয় ফিল্টারকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। যেমন মিন ফিল্টার বা গড় ফিল্টার, এটি আশেপাশের পিক্সেল গুলির গড় মান নিয়ে কাজ করে এবং সাধারণত ইমেজের ভিতরে যে বিভিন্ন নয়েজ আছে সেই নয়েজ গুলো কমাতে ব্যবহৃত হয়। গাউসিয়ান ফিল্টার, এটি ইমেজের বিভিন্ন পিক্সেল গুলোকে মসৃণ করার ক্ষেত্রে সাধারণত কাজ করে থাকে। ফলে ইমেজের প্রান্তগুলো বা এজ গুলো আহ, ভালোভাবে এখানে সংরক্ষিত থাকে। এবং সর্বশেষ 3 নম্বর যেটা আছে মিডিয়ান ফিল্টার, এটি একটি শক্তিশালী ফিল্টার যা ইমেজের ভিতরে বিভিন্ন ধরনের নয়েজ কমাতে এবং বিশেষ করে স্পাইক বা আউটলায়ার গুলোকে ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে মিডিয়ান ফিল্টার গুলো খুব ভালো কাজ করে। তো এই যে গড় ফিল্টার বা গাউসিয়ান ফিল্টার, মিডিয়ান ফিল্টার, এই যে ফিল্টার গুলো, এই ফিল্টারিংটা অনেক সময় না, এই ফিল্টারিং গুলোর ব্যবহার আমরা বিভিন্ন ধরনের ইমেজ সফটওয়্যারে খুব ভালো দেখে দেখে থাকি। তোমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ নিয়ে তোমরা যারা কাজ করো, তোমরা ফিল্টারের ফাংশন গুলো তোমাদের খুব ভালোভাবে জানা আছে আমার মনে হয়। এজ এনহ্যান্সমেন্ট বা প্রান্তর, ইমেজের প্রান্তর উন্নয়ন, যেটাকে বলছি আমরা। এজ এনহ্যান্সমেন্ট হলো একটি পদ্ধতি যা ইমেজের প্রান্তগুলো বা সীমানাগুলো হাইলাইট করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত ইমেজ শনাক্তকরণ এবং
ইমেজের ভিতরে বিভিন্ন ধরনের ফিচার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আহ, পালন করে। আহ, প্রধান ধরনের এজ এনহ্যান্সমেন্ট যে টেকনিক, তার ভিতরে তিনটা টেকনিককে এখানে উল্লেখ করছি। প্রথম হচ্ছে সোবেল ফিল্টার। এটি একটি জনপ্রিয় এজ ডিটেকশন কৌশল যা চিত্রের উজ্জ্বলতার পরিবর্তনকে বিশ্লেষণ করে। দুই নম্বর প্রিওইট ফিল্টার। এটি একটি সূক্ষ্ম প্রান্ত শনাক্তকরণ করে এবং প্রথম যে সোবেল ফিল্টারের তুলনায় আরো বেশি কার্যকারী হতে পারে। তিন নম্বর ল্যাপ্লাসিয়ান ফিল্টার। এটি দ্রুত পরিবর্তনশীল এলাকাগুলোর সহজে চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আহ, এগুলোর এই তিন ধরনের ফিল্টারের আবার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে যে স্থানীয় বা স্পেশাল ফিল্টারিং এর ক্ষেত্রে চিত্রের ভিতরে যে বিভিন্ন ধরনের নয়েজ আছে, সেই নয়েজ গুলো কমাতে, স্মুথ করতে এবং ইমেজের বিভিন্ন বৈশিষ্ট্য প্রিজার্ভ করতে এই ফিল্টারিং, স্পেশাল ফিল্টারিং খুব ভালো কাজ করে। এজ এনহ্যান্সমেন্ট চিত্রের প্রান্তগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে সাহায্য করে, যা পরবর্তীতে আমরা যে অ্যানালাইসিস করি, ইমেজ অ্যানালাইসিস করি, সেক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ যে অংশটা আছে সেটা হচ্ছে যে মাল্টি ইমেজ ম্যানিপুলেশন, অ্যাডিশন, সাবট্রাকশন অ্যান্ড ব্যান্ড রেশনিং। মাল্টি ইমেজ ম্যানিপুলেশন বলতে এখানে যেটা বাংলা যেটাকে বলছি, যে একাধিক ইমেজকে কম্বাইন্ড করে, একত্রিত করে একটা গুরুত্বপূর্ণ ইমেজ প্রক্রিয়াকরণের যে কৌশল, সেটাই হচ্ছে মাল্টি ইমেজ ম্যানিপুলেশন। যা সাধারণত বিভিন্ন ধরনের ইমেজ একসাথে কম্বাইন করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত যোগফল, বিয়োগফল এবং ব্যান্ড রেশনিং এর মতো পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে অ্যাডিং, সাবট্রাকশন অ্যান্ড ব্যান্ড রেশনিং কি কি সেই বিষয়টা আমরা একটু দেখি। প্রথমে যে অ্যাডিং বা যোগফল যেটাকে বলছি, এটা হচ্ছে যে একাধিক ইমেজকে যখন পিক্সেল পিক্সেলের মানগুলো একত্রিত করা হয়, যা ইমেজের উজ্জ্বলতা বাড়ায়। যেমন আমরা বিভিন্ন ব্যান্ডের ক্ষেত্রে 7টা ব্যান্ডের 7টা ইমেজ যদি নিয়ে আমরা পরবর্তীতে ইমেজের ব্যান্ড কম্পোজিশন করি, সেটাই মূলত অ্যাডিং। তো একটা ইমেজের পিক্সেলের মান আছে 100, আরেকটা ইমেজের পিক্সেলের মান আছে 150। তো দুইটা ইমেজকে যে সময় আমরা অ্যাডিং করব বা যোগ যোগ করব, যোগ করলে তাহলে দুইটা ইমেজের পিক্সেলের মান হবে 250, 150 আর 100, 250। তবে এই পিক্সেলের মান যদি 255-র বেশি হয়, সেক্ষেত্রে আবার ডাটা মিসিং হতে পারে। দুই নাম্বার বিয়োগ করা বা সাবট্রাকশন যেটাকে বলছি আমরা। বিয়োগ পদ্ধতিতে একটা ইমেজ থেকে অন্য ইমেজের পিক্সেলের মান সাধারণত বিয়োগ করা হয়। সাধারণত ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় তথ্য সরানোর ক্ষেত্রে এই সাবট্রাকশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। যেমন একটা ইমেজের পিক্সেলের মান আছে 200 এবং আরেকটা ইমেজের পিক্সেলের মান আছে 50 বা 100। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ইমেজটার মানের সাথে দ্বিতীয় ইমেজের যে পিক্সেলের মান, সেটা বিয়োগ করে যে নতুন নতুন যে একটা মান পাওয়া যায়, সেই মানটা যে ইমেজ ইমেজ ম্যানিপুলেশন করার পর যে নতুন যে ইমেজটা আমরা পেয়ে থাকি, সেই ইমেজের পিক্সেলের মান হয়ে থাকে। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য স্পষ্টভাবে আমাদেরকে ইমেজের ফিচারগুলো দেখতে সাহায্য করে। আর সর্বশেষে যেটা আছে ব্যান্ড রেশনিং। ব্যান্ড রেশনিং এ বিভিন্ন স্পেকট্রাল ব্যান্ডের পিক্সেলের মানগুলি ভাগ করে নতুন তথ্য তৈরি করে। যেমন আহ, আদি ইমেজ, যদি কোনো ইমেজ রেড ব্যান্ড এবং গ্রিন ব্যান্ডের থাকে এবং তাদের মান যথাক্রমে যদি 100 এবং 200 হয়, তাহলে ব্যান্ড রেশনিং এর মাধ্যমে আমরা নতুন একটা মান তৈরি করতে পারি, যা এই দুইটি ব্যান্ডের সম্পর্ককে নির্দেশ করে। সাধারণত আহ, এই মাল্টি ইমেজ ম্যানিপুলেশন, অ্যাডিং, সাবট্রাকশন এন্ড ব্যান্ড রেশনিং এর যে উপকারিতা, ইমেজ সেন্সিং আমরা যে উপকারিতা পেয়ে থাকি, তার ভিতরে এক নম্বর হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস করা। দুই নাম্বার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য শনাক্ত করা। আর তিন নাম্বার হচ্ছে যে ইমেজের মান আর একটু উন্নয়ন করা। যোগফল বিয়োগফলের মাধ্যমে ইমেজের গুণগত মানগুলো আমরা বাড়াতে পারি। এই মূলত 6 নম্বর যে সেকশন ছিল, 6 নম্বরের ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যানালাইসিসের মেইন টপিকের আন্ডারে যে সাব টপিক গুলো ছিল, সেগুলোর বিষয়ে আলোচনা করলাম। আর এর সর্বশেষ যে তোমাদের সিলেবাসের সর্বশেষ যে টপিকটা আছে বা সেকশনটা আছে, সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজড অ্যান্ড সুপারভাইজড। এটা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সিলেবাসের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবং খুব ইন্টারেস্টিং টপিক বটে, আমার কাছে যেটা মনে হয়েছে।
তো আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় এখানে একটু দেখি, তারপরে তোমাদের পরীক্ষার কোর্সে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ইমেজের শ্রেণী বিভাগ করা আর কি দুইভাবে। কোন উম, কোন 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 পদ্ধতি অনুসরণ করে আমরা ইমেজের শ্রেণী বিভাগ করতে পারি। তো সাধারণত রিমোট সেন্সিং আমরা দুই ধরনের শ্রেণী বিভাগের মাধ্যমে ইমেজ ক্লাসিফিকেশন করতে পারি। একটাকে বলা হয় সুপারভাইজড, আর একটা হচ্ছে আনসুপারভাইজ। তো প্রথমে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, সরি, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। আনসুপারভাইজ ক্লাসিফিকেশন পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যেখানে লেবেলকৃত ডাটার প্রয়োজন হয় না। এখানে কিছু ধাপ অন্তর্ভুক্ত করা হয় আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের সময়। যে সময় আমরা ইমেজের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করবো সে সময় আমাদের কিছু ধাপ আমরা অনুসরণ করি। এর ভিতরে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস বা ডাটা বিশ্লেষণ। ছবির পিক্সেলগুলি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়, একাধিক ক্লাস্টারে। যে ক্লাস্টার গুলো সাধারণত আগে থেকে ডিফাইন করা হয় না, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এই ক্লাস্টার গুলো ভাগ হয়। 2 নম্বর, ক্লাস্টারিং। পিক্সেলগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্রুপ করা হয়, যেমন ইমেজের রং বা ইমেজের টেম্পারেচার বা তাপমাত্রা, এগুলোর ভিত্তিতে। 3 নম্বর, এগুলোর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করা। বিভিন্ন ক্লাস্টারের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশ্লেষণ করে তাদের অর্থপূর্ণ শ্রেণীতে রূপান্তর করা হয়, যেটাকে ফাইনালি আমরা অ্যানালাইসিস করি। এই পদ্ধতির সুবিধা হলো এটি নতুন তথ্য বিশ্লেষণের জন্য দ্রুত এবং সহজ, তবে এর নির্ভুলতা সুপারভাইজ পদ্ধতির তুলনায় উম, একটু কম হতে পারে। তো সুপারভাইজ ক্লাসিফিকেশনে যেগুলো ডাটাগুলো আগে থেকে ফিক্সড করে দেওয়া হয়, এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে ডাটাগুলো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্লাসে ভাগ হয়ে থাকে। সাধারণত এই দুইটা পার্থক্য আমরা সুপারভাইজ এন্ড আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ভিতরে আমরা দেখে থাকি। ক্লাস্টারিং আইডেন্টিক্যালি যেটা দেখানো হলো ট্রেনিং ডাটা ইউজেস, সুপারভাইজ ইমেজ। সুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আম, উম, প্রথমে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে লেবেলকৃত ডাটা সংগ্রহ বা কালেকশন। প্রথমে আহ, বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্যাটাগরির শ্রেণীর ক্ষেত্রে আমরা লেবেলকৃত ডাটা সংগ্রহ করতে পারি। আহ, বিভিন্ন শ্রেণী বলতে এখানে বোঝানো হয়েছে যে ফরেস্ট ওয়াটার বডি, আরবান এরিয়া, এই এই ধরনের বিভিন্ন ক্লাসিফিকেশন করে লেবেল করে তথ্য সংগ্রহ করতে হয় আহ, সাধারণত সুপারভাইজ ক্লাসিফিকেশনে। এরপরে লেবেল করার পরে ফিচার ফিচার এক্সট্রাকশন বা বিভিন্ন ধরনের যে ফিচার গুলো আমরা আলাদা করি, ইমেজের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা বের করি এর ফলে। এবং এর ফলে আমরা শ্রেণী বিভাগ করতে পারি সুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে। তারপরে আমরা 3 নম্বর পদ্ধতিতে আমরা একটা মডেল ট্রেনিং মডেল ট্রেনিং আমরা রান করি, যার ফলে সংগ্রহ করা লেবেলকৃত ডাটা ব্যবহার করে একটি শ্রেণী বিভাগ তৈরি করা হয়। সর্বশেষ 4 নাম্বার আমরা যে মডেলটা দাঁড় করাই সেই মডেলটা নতুন এবং নন আননোন আননোন ডাটার উপরে এটা পরীক্ষা করা হয়, এবং সর্বশেষ পোস্ট প্রসেসিং এর মাধ্যমে আমরা ফলাফলের মান উন্নত করতে এই প্রক্রিয়া ব্যবহার করে থাকি। এই প্রক্রিয়া হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশনের। এই পদ্ধতির সুবিধা হলো যে এটা নির্ভুলভাবে একটা শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন করতে সক্ষম হয়, এবং এতে পূর্বের তথ্য ব্যবহার করা হয় না। তো রিভার্স সেন্সিং এ ইমেজ ক্লাসিফিকেশনের উভয় পদ্ধতির ভিতরে কিছু সুবিধা ও অসুবিধা আছে, যা আমরা ভূপৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের ফিচার আইডেন্টিফিকেশন করা এবং এগুলো অ্যানালাইসিস করতে আমরা সহজে অ্যানালাইসিস করতে পারি। সুপারভাইজ পদ্ধতি নির্ভুলতা প্রদান করে, অন্যদিকে আনসুপারভাইজ পদ্ধতি দ্রুত কাজ করা যায় কিন্তু সহজে বিশ্লেষণের সুযোগ দেয়, কিন্তু এখানে ডাটার মানটা একটু এরর পাওয়া যেতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনে আমরা অ্যানালাইসিস করে থাকি। তো এই হচ্ছে সুপারভাইজ এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ভিতরে পার্থক্য। এরপরে তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এর আগেও যে আলোচনা সেই আলোচনার ভিতরেও পরীক্ষার প্রশ্নগুলোর অনেক উত্তর নিয়েও আলোচনা করেছি। তো স্পেসিফিক পরীক্ষার প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করি। যেমন পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসছে ইমেজ শ্রেণীকরণ কি, ইমেজ ক্লাসিফিকেশন কি। 2 নম্বর হচ্ছে ইমেজের শ্রেণীকরণের পদ্ধতি সমূহ বর্ণনা করো। তো এই প্রশ্নের ভিত্তিতে তোমরা এই একটু আগে যেটা আলোচনা করলাম যে সুপারভাইজ এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, এই দুই ধরনের পদ্ধতি অনুসরণ করে যেটা আলোচনা করলাম সেগুলো লিখলেই মূলত তোমাদের পরীক্ষার
প্রশ্নের উত্তর খুব ভালোভাবে সাজানো হবে আশা করি। 2 নম্বর আরেকটা প্রশ্ন আসছে। সরি। বিমান চিত্রে প্রধান বিন্দু বলতে কি বোঝায়? বিমান চিত্রে বস্তু শনাক্তকরণের নিয়ামক সমূহ আলোচনা করো। বিমান চিত্রে বা এরিয়াল ফটোগ্রাফ, যেটাকে আমরা ইংরেজিতে বলি এরিয়াল ফটোগ্রাফ, বাংলায় বলা হয় বিমান চিত্র, প্রধান বিন্দু বলতে কি বোঝো? এবং বিমান চিত্রে বস্তু শনাক্তকরণের বিভিন্ন ধরনের যে নিয়ামক সমূহ, সেই নিয়ামক সমূহ কি কি? তো এখানে বিমান চিত্রে বিভিন্ন ধরনের বিন্দু থাকে। সেই বিন্দুগুলোর ভিতরে আবার প্রধান বিন্দু, যেটাকে কি পয়েন্ট বলি, সেই বিশেষ বিন্দুগুলো বোধহয় যা ছবির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। এই বিন্দুগুলো সাধারণত ছবির বিভিন্ন অংশে সঠিক অবস্থান নির্ধারণে সাহায্য করে থাকে, এবং সেগুলোকে আইডেন্টিফিকেশন এবং অ্যানালাইসিসে ব্যবহার করা হয়। তো বিমান চিত্রের বিন্দু বিন্দু বলতে যে আমরা প্রধান যে বিন্দুগুলো বুঝি, এবং বিমান চিত্র শনাক্তকরণের বা আইডেন্টিফিকেশনের যে এলিমেন্টস বা নিয়ামক যেগুলো আছে, সেই নিয়ামকগুলোকে আমি এখানে 5টা শ্রেণীতে ভাগ করেছি। আরো কিছু ক্লাসিফিকেশনে আরো কিছু শ্রেণীতে বা নিয়ামকে ভাগ করা যায়। তো 5টা নিয়ামকের ভিতরে প্রথম যে নিয়ামক, সেই নিয়ামকে প্রথম নিয়ামকটাকে বলছে যে আহ, আহ, বৈশিষ্ট্য নির্বাচন করা বা ক্যারেক্টার সিলেকশন। বিভিন্ন বৈশিষ্ট্যের ভেতরে যেমন ইমেজের, বিমান চিত্রের আহ, রং, আকার বা টেক্সচার বা বিভিন্ন ধরনের আকৃতি ব্যবহার করে বস্তু শনাক্তকরণ করা হয়। বৈশিষ্ট্যগুলো যত বেশি স্পষ্ট হবে এবং বস্তু শনাক্তকরণ তত বেশি নির্ভুল ভাবে পাওয়া সম্ভব হবে। 2 নম্বর হচ্ছে যে প্রযুক্তি বা সফটওয়্যার। তোমরা অলরেডি এদাস ইমাজিন নামে একটা সফটওয়্যারের নাম তোমরা জানো, এবং এর বাইরেও আমরা আর্কজিআইএস, আর্কজিআইএস প্রো, তারপরে এনভি বা ইএনভিআই, তারপরে কিউজিআইএস, আর্কজিআইএস অনলাইন, এই ধরনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিমান চিত্রের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা সম্ভব হয়। এছাড়া বিভিন্ন প্রযুক্তি যেমন মেশিন লার্নিং এবং কম্পিউটার ভিশন ব্যবহার করা হয় প্রযুক্তি এবং সফটওয়্যারের ক্ষেত্রে বিমান চিত্রের বস্তু শনাক্তকরণের ক্ষেত্রে। 3 নম্বর যে নিয়ামক, 3 নম্বর নিয়ামককে বলছি যে ছবির রেজুলেশন বা ইমেজের যে রেজুলেশন, এটাও একটা নিয়ামক। হাই রেজুলেশন বা উচ্চ রেজুলেশনের যে ছবি, সেই ছবিগুলোর ভিতরে ফিচার সহজে শনাক্তকরণ করতে সাহায্য করে আমাদেরকে, এবং বিস্তারিত তথ্যগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। এবং লো রেজুলেশনের যে ছবিগুলো বা ইমেজগুলো আমরা পেয়ে থাকি, সেখানে সাধারণত বস্তু শনাক্তকরণ করা বা কোনো একটা ফিচার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তো ছবির রেজুলেশন এটাও অন্যতম একটা নিয়ামক। 4 নম্বর নিয়ামকের ভিতর, 4 নম্বর যে নিয়ামক, সেটাকে বলছি যে বস্তুর অবস্থান ও পরিবেশ। বস্তু বা ফিচারের লোকেশন এবং তার আশেপাশে যে ইনভায়রনমেন্ট, সেগুলো বস্তুগুলোর অবস্থান এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ শনাক্তকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উদাহরণস্বরূপ একটা শহরের মধ্যে রাস্তা এবং বিল্ডিং এর অবস্থান আলাদা হতে পারে। তো সেই রাস্তা এবং বিল্ডিং এর স্পেসিফিক যদি কোনো একটা বিল্ডিং কে আমরা আইডেন্টিফিকেশন আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এই অবস্থান এবং বস্তুর অবস্থান এবং পরিবেশ সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার একটা ধারণা থাকতে হয়, যার মাধ্যমে আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এটা অন্যতম একটা নিয়ামক বিমান চিত্রের বস্তু শনাক্তকরণের ক্ষেত্রে। আর সর্বশেষ যেটাকে নিয়ামক হিসাবে আমরা বলছি, মানব অভিজ্ঞতা। মানব অভিজ্ঞতা বা মানুষের যে অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা বলতে আহ বিশেষজ্ঞ বা অভিজ্ঞতা এবং জ্ঞান বস্তু শনাক্তকরণের প্রক্রিয়া, যেটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা এলাকায় আহ যারা ওই এলাকার বিভিন্ন ফিচার সম্পর্কে জানে, রাস্তার সম্পর্কে জানে, জলাশয় সম্পর্কে জানে, বা বিভিন্ন ধরনের ফিচার আমরা ইমেজের ভিতর পেয়ে থাকি, সেগুলো সম্পর্কে জানে, তাদের কাছ থেকে আহ, তাদের কাছ থেকে তাদের সেই অভিজ্ঞতা এবং জ্ঞান নিয়ে আমরা বস্তু শনাক্তকরণ, স্যাটেলাইট এরিয়াল ফটোগ্রাফির বস্তু শনাক্তকরণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সহায়তা পেয়ে থাকি। তারা ছবির বিভিন্ন অংশের অর্থ বুঝতে এবং সঠিকভাবে বাছাই করতে আমাদেরকে সাহায্য করে থাকেন সাধারণত। তো এই নিয়মগুলো মিলেই সাধারণত বিমান চিত্রের বস্তু শনাক্তকরণের প্রক্রিয়াটা সহজে কার্যকর হয় এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব হয়। তো এই মূলত আজকের আলোচনার মূল বিষয়গুলো ছিল। আজকে এই পর্যন্তই শেষ করি।